যদি বলি যে 2025 সালের 2025-26 সালের ফাইন্যান্স অর্ডিন্যান্সে ভ্যাটের যে 139টা সেকশন আছে, সেই সেকশনের ভিতরে এই সেকশনগুলো পরিবর্তন আসছে। সেকশন 2, 24, 31, 46, 47, 48, 49, 50, 57, 64, 69, 71, 72, 83, 85, 95, 106, 107, 121 থেকে 127, এই কটা হচ্ছে সেকশন রিলেটেড যেটা আইনের পরিবর্তন। আর রুলে কিছু পরিবর্তন আসছে, রুলের গুলো এখানে দেয়া আছে। আর এই আইন এবং রুল পরিবর্তন হওয়ার কারণে মূসকের যে ফর্ম 2.1, 4.1, 4.3, 6.1, 6.2.1, 7.1, 9.1 আর হচ্ছে 10.1, এই জায়গাগুলোয় এর ইম্প্যাক্টটা আসছে। সো এই হচ্ছে মোটামুটি, আমি যদি বলি যে এবারের যে ফাইন্যান্স অর্ডিন্যান্স, সেইখানে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য একটা পরিবর্তন হচ্ছে যে আমাদের, আপনারা বলেন তো যে ভ্যাটের মান্থলি রিটার্ন, আমরা যে ইনকাম ট্যাক্স, আমরা যে অ্যাকাউন্টস প্রিপেয়ার করি, এই অ্যাকাউন্টস প্রিপারেশনের সাথে সাথে আমাদের যারা ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কাজ করে, আমাদের ফাইন্যান্সের সিএফওর আন্ডারে ট্যাক্স এবং ভ্যাটের জন্য আলাদা উইং থাকে। অনেক জায়গায় ট্যাক্স ভ্যাট একসাথে, অনেক জায়গায় ভ্যাট আলাদা, ট্যাক্স আলাদা। তো যাই হোক না কেন, এই যে ভ্যাটের রিটার্নটা আমরা কোন সময় দিতে হয়, বা এটা আপনাদের ধারণা আছে, বা কোনটা, কোয়ার্টারলি, ইয়ারলি, না, না মান্থ? পরবর্তী মাসের মান্থলি 15 তারিখ। প্রতি মান্থলি মাসের 15 তারিখে স্যার। প্রতি মাসের 15 তারিখ দিতে হয়, রাইট। এখন এবারের একটু পরিবর্তন করা হয়েছে। যারা মোটামুটি ধারণা আছে তারা দেখবেন যে প্রতি মাসের 13, 12, 13, 14, 15 সময়, সব সময় হচ্ছে সার্ভার খুব মানে ডিস্টার্ব করে, অনেক প্রবলেম হয় আমাদের ঢুকতে। সেই কারণে এবার কয়েকটা পরিবর্তন হয়েছে। যেমন ব্যাংক সহ অনেকগুলো অর্গানাইজেশনের আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার, ভ্যাট রিটার্ন জমা দেওয়ার মান্থলি যে ডেট, সেটা হচ্ছে 15 তারিখের বদলে 20 করা হয়েছে। আমি একটু পরেই দেখাবো। এছাড়াও যেসব বিজনেসগুলো একটু ডিফারেন্ট নেচারে, যেমন কনস্ট্রাকশন ফার্ম কিন্তু রেভিনিউ রিকগনিশন ভিন্ন। আমরা যেমন ধরেন এফএমসিজি যারা ব্যবসা করে রেগুলার, ধরেন আপনি একটা লাইট ফ্যান বা একটা হচ্ছে সাবান টুথপেস্ট বিক্রি করেন, এটা প্রতিদিনই বিক্রি হয়, প্রতি মাসেই বিক্রি হয়। ফলে প্রতি মাসের যে আমাদের যে 9.1 আমাদের জমা দিতে হয়, প্রতি মাসেই তা জমা দিতে হয়। এবং আমরা সাধারণত সারা মাস ধরে কেনা বেচা করি, সেই কেনা বেচার বেসিসে আমরা যে পরিমাণ ভ্যাট কালেক্ট করি গভর্নমেন্টের হয়ে, সেটা জমা দিই। তার সঙ্গে আমরা ইনপুট ট্যাক্স, ভ্যাট ক্রেডিট নিয়ে থাকি। অর্থাৎ আমরা যদি কোনো একটা আহ, মানে প্রোডাক্টের 4.3 অর্থাৎ সহগ ঘোষণার মাধ্যমে মার্কেটে বিক্রি করি, তাহলে আমরা ইনপুট ভ্যাট ক্রেডিট নিতে পারি। এই কোশ্চেনটা কে কে মানে জানেন না বা বুঝতে অসুবিধা, আমাকে কোশ্চেন করেন তো। আমি যে কথাটা বললাম যে নর্মালি আমরা যারা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি বা ভ্যাট ট্যাক্সের কনসালটেন্সি করি, আমরা জানি যে আমরা যখন কোনো প্রোডাক্ট এখানে লোকালি ম্যানুফ্যাকচারিং করি, তাহলে তো র মেটেরিয়াল কিনতে হয়, অথবা যদি বাইরের থেকে মানে ফিনিশ গুড ইম্পোর্ট করি, যাই করি করি থাকি করি করি না কেন, সেখানে আপনার কিছু কিছু ক্ষেত্রে, যেটাকে আগে ছিল প্রাইস ডিক্লারেশন, অর্থাৎ আগের আইন যেটা ছিল 1991 সালের আইনে, এটা ছিল একের ক খ গ ঘ, এখানে প্রাইস ডিক্লেয়ার করতে হতো, ঠিক আছে। কিন্তু নতুন আইন যেটা 2012 সালের আইন, সেই আইনে প্রাইস ডিক্লারেশন করার নামে আলাদা কিছু নাই, কিন্তু এখানে একটা কথা বলা আছে যে মূসক 4.3 অর্থাৎ সহগ ঘোষণা করতে হবে। এই সহগ ঘোষণাটাই অলমোস্ট প্রাইস ডিক্লারেশনের মতোই, একই রকম। আগে যেটা হতো যে প্রাইস ডিক্লেয়ার করে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত প্রোডাক্ট সেল করতে পারেন না, এখন আপনি কিন্তু এইটা সাবমিশন করেই আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। যদি আপনি কোনো ভুল করে থাকেন, সেটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট ফেলবে। এখন কোশ্চেনটা হচ্ছে, এই 4.3টা যে দিতে হয়, এটা কি সবার জন্য ম্যান্ডেটরি, নাকি কেউ কেউ এটা না না দিয়েও পারে? এটা কোনো আইডিয়া আছে? আপনারা যারা মোটামুটি একটু অভিজ্ঞ বলেন, বা যারা একদমই বুঝেন না তারাও বলতে পারেন যে আমি ভ্যাটের কিছুই বুঝি না, স্যার, এটা আপনাকে সবার জন্য ম্যান্ডেটরি না স্যার। কাদের জন্য না বলেন তো? সেবা স্যার, জাতীয় সেবা, প্রতিষ্ঠানের জন্য যারা সেবা আর হচ্ছে প্রতিষ্ঠান, এক্সপোর্টের জন্য। সেইসব এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠান। ট্রেডিং কোম্পানির জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, প্রথম হচ্ছে আপনারা তিনজন তিনটা কথা বলছেন। প্রথমজন বলছে হচ্ছে সেবার ক্ষেত্রে এবার মানে ক্লারিফাই করা হয়েছে। আগে যেটা ছিল,
আগের যে এই বছরই একটু পরেই দেখাবো আমি, সেবা যেটা মানে সার্ভিস, এই সার্ভিসের শুধুমাত্র এক্সপোর্ট সার্ভিসেরটা ক্লিয়ারলি বলা ছিল, যেটা হচ্ছে মূসক দিতে হবে না, অন্য সার্ভিসের দিতে হবে কি হবে না এটা কিন্তু ক্লিয়ার ছিল না, এবার ক্লিয়ার করছে আইনে। এক, সেকেন্ড হচ্ছে আরেকজন বললেন যে এক্সপোর্টের ক্ষেত্রে ইয়েস, এক্সপোর্টের ক্ষেত্রে এটা এক্সামটেড আছে। আরেকজন যেটা বললেন যে ফিনিশ গুডের ক্ষেত্রে এক্সামটেড, এটা ঠিক না। ফিনিশ গুডের ক্ষেত্রে কিছু বলা নাই, আমরা নর্মালি ধরে নেই যে ম্যানুফ্যাকচারিং হলেই আমরা 4.3 দিব, কিন্তু আসলে কিন্তু ফিনিশ গুড কিনে যে আপনি দিতে হবে না এটা কোথাও বলা নাই। আমার সাথে এগ্রি করলেও বলেন, ডিসএগ্রি করলেও বলেন, যে ধরেন কোনো আইনে কোথাও বলা নাই যে আপনি একটা ফিনিশ গুড, অর্থাৎ ধরেন আপনি একটা সাবান, ইম্পেরিয়াল সাবান মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করলেন, আপনি 1 ডজন ইম্পোর্ট করছেন প্যাকে, এই 1 ডজন আকারেই বিক্রি করছেন, অর্থাৎ আপনি প্রোডাক্টের কোনো প্যাকেজিং, কোনো রকম চেঞ্জ, কোনো অনেক অনেক সময় যেটা হয় যে 12 ডজন 12 পিসে এনে 3 পিস করে বক্সে করে বিক্রি করে, এটার আকার আকৃতি পরিবর্তন হয়। তো যিনি একজন বললেন যে আকার আকৃতি পরিবর্তন ছাড়া ফিনিশ গুড যেভাবে এনেছেন সেভাবে বিক্রি করেন, সেক্ষেত্রে 4.3 দিতে হবে না, বা আপনি দিতে হবে না বলেননি, আপনি বলছেন অতটা গুরুত্বপূর্ণ না। আপনার কথাটা ঠিক, কারণ দিতে হবে না এই কথাটা কোথাও বলা নাই, কিন্তু আমরা অনেকে এটা দেই না। কারণ আমরা কেন দেই না, এটা দুইটা কারণ। একটা হচ্ছে মূসক 4.3 দিতে হবেই যদি আপনি ইনপুট মানে ইনপুট ট্যাক্সটাকে ক্রেডিট নিতে চান। কিরকম? ধরেন লেটস সে আপনি এই ইম্পোর্ট স্টেজে কি কি দেন, আপনি হচ্ছে কাস্টম ডিউটি দেন, কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি থাকতেও পারে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে থাকবে না, আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রেই সাপ্লিমেন্টারি ডিউটি থাকে না, যদি এটা অনগ্রবিত মানে এটা আনএক্সপেক্টেড বা এটা কোনো লাক্সারি প্রোডাক্ট অথবা কোনো রকম ডিসকারেজ করা প্রোডাক্ট না হয়, তাহলে এটা সাপ্লিমেন্টারি ডিউটি সাধারণত থাকে না। তাহলে আমরা দেখতে পাই যে সাধারণত কাস্টম ডিউটি, আরডি, ভ্যাট, এআইটি, এটি, হ্যাঁ, এটিটা কি কেউ বলতে পারবেন হোয়াট ইজ এটি? অ্যাডভান্স ট্যাক্স যেটা, এটিটা কি? স্যার এটা সমন্বয় করতে হয়, এটা হচ্ছে এটা যে জিনিসটা কি, এটা বিক্রি, কি ট্যাক্স নাকি ভ্যাট? এটি হচ্ছে ভ্যাট। বুঝতে পারছি আপনাদেরকে। স্যার স্যার এটা একবার একটু ক্লিয়ার করবেন স্যার, এটিটা। যারা একটু ভ্যাট ভালো বুঝেন বলেন না ভাই, এটা কি? এটি হচ্ছে এই ভ্যাট স্যার, এআইটি হচ্ছে আপনার ট্যাক্স, কি সাথে বলে সমন্বয় এই করতে হয়। হচ্ছে স্যার আগাম কর। এটা আপনার যখন আমদানি করা হয় পণ্য, সেটা তো বুঝলাম, কিন্তু এটা ট্যাক্স নাকি ভ্যাট? ভ্যাট স্যার, এটা ভ্যাটের আন্ডারে পড়ে, ভ্যাট তবে স্যার। ভ্যাটের সাথে এটা, সমন্বয় করতে হয়। হ্যাঁ না, এটা আপনাকে একদম ক্লিয়ারলি একটু বুঝতে হবে। মানে আমি বলতে চাচ্ছি আমরা একটা ক্লাসে হয়তো সবকিছু করতে পারবো না, তা আমরা একটা কাজ করতে পারবো, সেই কাজটা হচ্ছে যে এই যে ধরেন কনসেপ্টটা, মানে কিছু কিছু জায়গায় যেটা ধরবো এটা কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। যেমন আপনারা কিন্তু এখনো মানে তিনজনের অ্যান্সার থেকেও আমি কিন্তু ক্লিয়ার হইতে পারি নাই যে এটা আসলে কি। একজন বলছে সমন্বয়, হ্যাঁ সমন্বয় তো হবেই, কারণ ইনকাম ট্যাক্সের যেটা অ্যাডভান্স হয় এটার নাম কি? ইনকাম ট্যাক্স যেটা অ্যাডভান্স দেয় ওটা কি বলে? এআইটি স্যার। এআইটি। আইটি। এটি সেটাও কিন্তু আমরা রিবেট নেই, বা এটাকে আমরা রিবেট নিতে পারি, আবার এটিটাও নিতে পারি। কিন্তু এটিটা তাহলে কি? কারণ ভ্যাট তো অলরেডি আছে। হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে একটা অ্যাডভান্স জাস্ট, ভ্যাট। আমি একটু জাস্ট 1 মিনিট বলি, 1 মিনিট একটা জিনিস দেখাইলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে। অ্যালাউ মি 1 মিনিট, আমি একটা জিনিস খুঁজছিলাম যে, তো এই জায়গাটা একটু কনফিউশন সবসময় থাকে, এই জন্য আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সরি, কেউ এবার নাইম ভাইকে ক্লাসে দেখা যাচ্ছে, আগে তো কখনো দেখিনি নাইম ভাই। ছিলাম ছিলেন না? আমি আমাদের, লেটে যোগ দিছিলাম ওই এই কোর্সে। ও ফাইন ফাইন, আপনি তো আমাদের অনেক পুরনো লোক। তো ক্লাস করতে পারছেন আমার সাথে, আমার আইএফআরএস এর ক্লাসগুলো করতে পারছেন মোটামুটি? জি স্যার, এগুলো করতে পারছি। আর বাজেটের যেটা, এটা হুম, এটা এনরোল করছি। মাশাল্লাহ। যাক, আপনার এখনো লার্নিং এর ইয়েটা আছে। আপনি চিটাগাংয়ে তো আছেন না? জি স্যার। ওকে। যাক, আপনার তাও অন্তত রেগুলার, এটা হয় কি রেগুলার কিছু লেখাপড়া, এমন আজকের পরে আরেকটা ক্লাস হবে, আপনারা অনেকে মনে করতে পারে একটা কোর্স করে ফেললাম শেষ, আমার মনে হয় তা না করে আপনারা যদি নিয়মিত একটু ধরেন আপনার সব সময় একটু আপডেট রাখেন, ইউটিউব দেখেন, কিছু পড়ালেখা করেন, ইউটিউবে অন্য অন্য অনেকের ভিডিও আছে, আমারও কিছু থাকে, চেষ্টা করি ইদানিং একটু অবশ্য বেশি ব্যস্ততা হয়,
একটু দেশের বাইরে গেছিলাম, তারপরে এখন কয়েকটা বোর্ডে আপনার বসতে হয়। হ্যাঁ, যেমন ধরেন আপনার বিদ্যুতের যে বোর্ড, পল্লী বিদ্যুৎ বিদ্যুতায়ন বোর্ড, আর বিআরবি বোর্ডে। তারপরে হচ্ছে আগের থেকেই ছিলাম হচ্ছে বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের বোর্ডে, এবং ওইখানে বোর্ডে থাকার কারণে ওইখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ফাইন্যান্স কমিটি সহ অনেকগুলো জায়গায়, যেহেতু হচ্ছে যে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার কারণে ওনারা ওই যে কোনো ইম্পর্টেন্ট জায়গায় দিয়ে দেয়। তো ফলে হয়েছে কি, গভর্নমেন্টের এত মানে ইম্পর্টেন্ট আস্থা রেখেছে, তো স্বাভাবিক ওইখানেও প্রচুর সময় চলে যায়। এই কারণে মাঝে বেশ কয়েকটা ক্লাস কিন্তু রিশিডিউল হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা, একদিন দুই দিন ক্লাস শিডিউল চেঞ্জ হয়েছে। তো এইগুলোর কারণে ব্যস্ততা বেড়েছে, বাট স্টিল আমি মনে করি, আমার একটা মাঝে মাঝে মনে হয় যে প্রতিদিনই যদি ক্লাস নিতে পারতাম তাহলে হয়তো কি, মানে অলমোস্ট প্রতিদিনই কিন্তু আমার নিজেরও কিন্তু জিনিসগুলো ইয়ে হতো আর কি, ঝালাই হতো। তো একইভাবে আপনাদেরও বলবো যে আপনারা যে কোনোভাবেই চেষ্টা করবেন যে রেগুলার জন্য একটু একটু করে আপনার লেখাপড়ার ভিতর থাকা যায়, সেটা যেভাবেই হোক। তো এই কারণে ওই প্রায় দেখবেন আমি বিভিন্ন ভিডিও আপ করে দেই, বা অন্যরাও করে, বা বিভিন্ন জায়গায় অনেক সময় একটা ফ্রি সেমিনার হচ্ছে, বা একটা মানে একদিনের সেমিনার হচ্ছে, সে যে যারাই করুক, নট নেসেসারি যে আমাদের সাথেই করতে হবে। আপনারা ভাবতে পারেন হয়তো আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাথেই করতে হবে, নট নেসেসারিলি। যে কোনো জায়গায় সুযোগ পেলেই এই ইয়েটা আপনার নলেজ বা আপডেট করতে থাকবেন, বারবার করে ইয়ে করতে থাকবেন, মানে যখনই আপনি বারবার করে এটা ইয়ে করতে থাকবেন, মানে রিনিউ হবে, তখন কিন্তু লার্নিংটা মাথায় আরো ফিক্স হবে, এবং মানে গ্রোথ মেন্টালিটি তৈরি হবে। মানে আমরা ফিক্স মেন্টালিটি না রেখে গ্রোথ, মানে রেগুলার কিছু না কিছু জানা শোনা এগুলা। আমি একটা জিনিস খুঁজছিলাম, আমি সরি যে একটু সময় লেগে গেল, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এটির যে প্রক্রিয়াটা বলতেছিলাম, এটা একটা, জি জি, একটু মিউট করে রাখেন, হ্যাঁ। সরি, আমি একটা ডকুমেন্ট খুঁজে পাচ্ছিলাম না, এক মিনিট আমাকে আপনার আরেকটা। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমি স্ক্রিনটা সরাই দিছি, আমি একটা ডকুমেন্ট খুঁজছিলাম, ওই ডকুমেন্টটা একটা মিনিট আমি দিচ্ছি। বিডিএস টিডিএস, একটু মিউট করে না ভাই, যে শব্দ হচ্ছে যখন আপনার পাবলিক প্লেস থাকলে এটা একটু মিউট করে দিলে ভালো। আচ্ছা, আমি ওই ডকুমেন্টটা আপনাদেরকে শেয়ার করে দিব, যেটা বলছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ট্যাক্স আর ভ্যাট কিন্তু এখানে তিনটা জিনিস, একটু আগে যে যে কথাটা আসতেছিল, আমি ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, একটু আজকে ক্লাস শেষেই খুঁজে দিয়ে দিব। সেটা হচ্ছে একটু আগে যেটা বলতেছিলাম যে আপনাদের এই এআইটি, এআইটি মানে হচ্ছে, এখানে লিখে দিই, এআইটি মানে হচ্ছে, এআইটি হচ্ছে সরাসরি ট্যাক্সের অ্যাডভান্স। এটা আমরা জানি, এটা ট্যাক্স রিলেটেড, ঠিক আছে। তো এরপরে আমরা ভ্যাট কিন্তু দিতে হয় ইম্পিরিয়ড স্টেজে, কিন্তু এটি যেটা, এটিভি আগের নাম ছিল এটিভি। এটিভি সম্পর্কে আইডিয়া আছে আপনাদের কারো? হোয়াট ইজ এটিভি? এটিভি কি ছিল এটা, এটিভিটা? অ্যাডভান্স ট্রেড ভ্যাট। শোনা যাচ্ছে আমাকে? ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। অ্যাডভান্স ট্রেড ভ্যাট স্যার। হ্যাঁ, এইটা ছিল অ্যাডভান্স ট্রেড ভ্যাট। ভ্যাট একদম রাইটলি বলছেন, এটা ছিল অনলি ফিনিশ গুড, মানে এটা পড়তো যদি কেউ ফিনিশ গুড ইম্পোর্ট করে। হ্যাঁ, এই ফিনিশ গুডের উপরে, গুডসের উপরে আপনার এটা হইতো। কিন্তু পরবর্তীকালে এটি যখন স্যার শোনা যায় না। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? শোনা আমরা যাচ্ছে না। তাই তো, ডিসকানেক্ট হয়ে তাই তো গেছে। মনে হচ্ছে স্যার ওয়েট ডিসকানেক্ট করি হয়ে গেছে। আমরা। কল আসছে মনে হয়, যাই হোক একটু ওয়েট করুন। হ্যাঁ। আমরা একটু ওয়েট করি, স্যার জয়েন করে ফেলবে আবার। হ্যালো, আমি জয়েন করছি, দেখা যাচ্ছে এখন? জি স্যার, জি স্যার। ওকে, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ইন্টারনেট থেকে হঠাৎ করে। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রথমে যখন এটিভি ছিল, এটিভি মানে অনলি ফিনিশ গুডে দিতে হতো। পরে এটি যখন করা হলো, এটি করা হয়েছে খুব আগে না, আমার মনে হয় 4-5 বছর আগে। তো প্রথম যখন এটি করা হয়েছে তখন সবগুলোর উপরেই ছিল হচ্ছে 5% কমন। হ্যাঁ, এটি এরপরে কি করা হলো, এই এটিটা ফিনিশ গুডের উপরে এটি, আর হচ্ছে
আপনার ম্যানুফ্যাকচারিং এর উপরে এটি আলাদা করা আছে, ঠিক আছে? তো একটু পরে আমরা দেখব। তো এই জায়গাটাতে আমি যেটা বলছিলাম যে যেসব কোম্পানি রেগুলার কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে না, যেমন এফএমসিজি না, তারা ধরেন এই যে আপনার এই কনস্ট্রাকশন ফার্ম, প্রকিউরমেন্ট প্রোভাইডার, সিএনএফ এজেন্ট, এদের হয়েছে কি রেগুলার কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা যেমন রেগুলার প্রোডাক্ট সেল করি, রেগুলার ইম্পোর্ট করি, রেগুলার প্রাইস ডিক্লারেশন, এগুলো করতে হয় না। অতএব এবারের যে আইন, সেই আইনের এবার যে অর্থ অর্ডিন্যান্স, ফাইন্যান্স অর্ডিন্যান্স, ফাইন্যান্স অর্ডিন্যান্সে বলছে যে কনস্ট্রাকশন ফার্ম, প্রকিউরমেন্ট প্রোভাইডার, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, এবং হচ্ছে সিএনএফ এজেন্ট, এদেরটা হচ্ছে আপনার বছরে 2বার ভ্যাট রিটার্ন জমা দিলে হবে। এবং রিটার্ন ডেটের বলে দিচ্ছে 30 জুন এবং 31শে ডিসেম্বর। তার মানে আমরা 3টা জিনিস দেখতে পেলাম। ব্যাংক সহ কিছু কিছু অর্গানাইজেশনে 15 তারিখের বদলে 20 তারিখ করে দিয়েছে, আমি একটু পরেই দেখাবো। আর একটা করেছে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ফার্ম বা রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো আছে, প্রকিউরমেন্ট প্রোভাইডার এবং সিএনএফ এজেন্ট, তাদেরকে হাফ ইয়ারলি করে, মানে প্রতি বছরে 2বার রিটার্ন দিতে হবে। আমরা অন্যরা যেমন দেই হচ্ছে মান্থলি, তারা দিবে হচ্ছে 2বার, 30 জুন আর হচ্ছে 31 ডিসেম্বর। তো এই মান্থলি রিটার্নটা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটিভির ক্ষেত্রে যেটা বললাম, এটা পরের স্লাইডে আছে, দেখেন। সেটা হচ্ছে এই পরের স্লাইডটা খেয়াল করেন, যেটা শুরুতে এই 5-6 বছর, 5 বছর, 6 বছর আগে যখন এটি এটি করা হয়েছিল, তখন সবগুলোর উপরে 5% ছিল। তারপরে কি করা হয়েছে, কমার্শিয়াল প্রোডাক্টের উপরে 5 রেখে আপনার ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট যেগুলো, যেমন ধরেন র মেটেরিয়াল, সেটার উপর 3% করে দিয়েছিল, কমায় দিয়েছিল। এবার যেটা করছে, এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য যারা হচ্ছে র মেটেরিয়াল ইম্পোর্ট করে, তাদেরটা 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। আর যারা ফিনিশ গুড ইম্পোর্ট করবে, তাদেরটা 5% থেকে 7.5% করা হয়েছে। তাহলে এখন আমাকে বলেন, তাহলে ভ্যাট তাহলে টোটাল কত দেওয়া হলো বলেন তো, ভ্যাট কত দেওয়া হলো বলেন তো? মানে ভ্যাট তাহলে কত পার্সেন্ট, মানে একটা ফিনিশ গুড যদি কেউ ইম্পোর্ট করে তার এই ভ্যাট কত যায় মোট, বলেন তো? 22.5%। হ্যাঁ, 22.5%। এখন এই 22.5% মানে কি বলেন তো? 22.5% মানে হচ্ছে অলমোস্ট, আপনি একটা প্রোডাক্ট যদি ইম্পোর্ট করেন, সেই ইম্পোর্টের হচ্ছে যদি আপনার 50%-এর বেশি ভ্যালুয়েশন হয়, তাহলেই আপনি এটা হচ্ছে, মানে মানে মজার বিষয় হচ্ছে যে আপনি ধরেন একটা সাবান 100 টাকায় কিনে এটা যদি 150 টাকায় বিক্রি করেন, তাহলেই আপনার হয়, কারণ আপনি তো ইম্পোর্ট স্টেজে একবার 100 টাকার উপর 15 টাকা দিয়ে দিছেন। আবার আপনার কাছ থেকে ভ্যাট অ্যাডভান্স কেটে নিচ্ছে হচ্ছে 7.5%। তার মানে আপনি যদি 100 টাকার জিনিস, 100 টাকা বিডিটির একটা প্রোডাক্ট যদি আপনার বিক্রি করেন হচ্ছে 150 টাকা বা তার চেয়ে বেশি, তাহলেই শুধুমাত্র এইটা ফুল অ্যাডজাস্টেড হবে, নাহলে কিন্তু একটা উল্টা মানে নেগেটিভ হয়ে যাবে, মানে আপনি ভ্যাট অতিরিক্ত পড়ে যাবে। এটা বুঝতে পারলেন কোশ্চেনটা? স্যার বুঝে গেছে ভাই? জি। তার এখানে মানে, স্যার হ্যাঁ এখানে বলেন। জি ভ্যাটের রেট জি। কিন্তু একটা 15% হতে হবে, এটা কিন্তু একটা কন্ডিশন। কোনটা? ভ্যাটের রেট স্যার, অনেকে তো হ্যাঁ হ্যাঁ। ভ্যাটের রেট যদি তার জন্য কম থাকে সেটা হবে না। 15% হুম হুম। হলেই হচ্ছে 150%, মানে 100 টাকার প্রোডাক্ট 150 টাকা বিক্রি করলে তার 22.5 টাকা অ্যাডজাস্টেবল হবে। কিন্তু যদি সে পনেরো না, পার্সেন্টের নিচে, অ্যাডজাস্টমেন্ট এমনি হবে না, আপনি তো অন্য কথা বলতেছি। আপনি আপনি যেটা বলতেছেন সেটা ভিন্ন জিনিস। সেটা হচ্ছে আপনি বলতেছেন ইনপুট রিবেট, মানে যদি আপনি কোনো প্রোডাক্টের ধরেন ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসবেন, সেটা যদি রিবেট নিতে চান, তাহলে আপনাকে বিক্রি পর্যায়ে, অর্থাৎ যখন বিক্রি করছেন তখনও 15% যেটা স্ট্যান্ডার্ড ভ্যাট রেটে থাকতে হবে। 15-এর নিচে যদি কোনো ভ্যাট রেটে আপনি অ্যাপ্লিকেশন করে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিবেটটা নিতে পারবেন না। আপনি সেটাই বলতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। আচ্ছা। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনি যখন একটা ইনপুট হলো, ইম্পোর্ট করলেন, সেই ইম্পোর্টে প্রথম তো ভ্যাট তো 15% দিলেনই। এর বাইরে আপনার যেটা এটি ছিল 5%, সেটা বাড়িয়ে 7.5 করা হয়েছে। তো জি 7.5 করার মানে কি, 100 টাকার প্রোডাক্টের উপরে 15 তো আপনি দিয়ে দিয়েছেন। এরপরে আবার সামনে বিক্রি করবেন, যে টাকাটা বিক্রি করে ভ্যাট যেটা আপনি কাস্টমার কাছ থেকে নিয়ে নিবেন, সেই ভ্যাটটা অলরেডি গভর্নমেন্ট আপনার কাছ থেকে অ্যাডভান্স, এটা তো নিল ইম্পোর্টের, মানে 100 টাকার জিনিস কিনেছেন, তার এগেনস্টে 15 টাকা নিল। কিন্তু আপনি এই 100 টাকার প্রোডাক্ট কিনে এটা দিয়ে আপনি পরবর্তীকালে বিক্রি করবেন না, সেই বিক্রি করলে এটার উপরে 7.5 টাকা অ্যাডভান্স দিল। তার মানে 150 টাকা কিন্তু বিক্রি করলে আপনার এই 7.5% ভ্যাট কাভার করে। খেয়াল করেন, এই যে 50-এর উপরে 15% যদি হয়, তাহলে 7.5% হয়। তার মানে
100 টাকার জিনিস 150 টাকা, অর্থাৎ 50% যদি হচ্ছে মার্ক আপ হয়, 50% যদি আপনি এটা মার্ক আপ হয়, তাহলেই হচ্ছে আপনার এই জিনিসটা 7.5টা চলে। 50, 60, 70, 80 এরকম যদি হয় তাহলে ফার্দার ধরেন, যদি আপনি 15 টাকা দিচ্ছেন 100 টাকার উপরে, আর প্রফিট ধরলাম করলেন হচ্ছে 50 টাকা, এই 50 টাকা প্রফিট করার কারণে আপনি আরো 7.5% দিলেন। তো এরপরে আপনার তাহলে আর কিছু দিতে হলো না, আপনি মোটামুটি যা দিয়ে আসছেন এর ভিতরে কাভার হইলো। যদি এটা 140 হয়, 140 যদি হয়, তাহলে আপনি 40% অ্যাড করছেন। তো 40% হইলেও কিন্তু আপনার আর ফার্দার দিতে হচ্ছে না, উল্টা আপনার রিফান্ড ক্রিয়েট হচ্ছে। কিন্তু যদি এমন হইতো যে এটা 60% প্রফিট করতেছেন, অর্থাৎ 160 টাকা প্রাইস হচ্ছে, তখন তো আপনি দিছেন হচ্ছে, এইখানে দিছেন 15%-এ 15 টাকা, আর 7.5%-এ 7.5 টাকা দিয়ে আসছেন। আরো 1 টাকা নতুন করে ভ্যাট দিতে হবে, যেহেতু আপনি মোর দেন 50% অ্যাড করছেন। এবারের পয়েন্টটা বোঝা গেল কিনা, এই যে আপনার অ্যাপ্লিকেশন আমি যে বুঝালাম যে কমার্শিয়াল প্রোডাক্ট 15% তো ভ্যাট নিচ্ছেই, এর বাইরে অতিরিক্ত যে এটি নিচ্ছে 7.5%, সেটার জন্য 150 টাকা, 150 টাকার উপরে যদি আপনি মানে প্রাইস হয়, মানে হ্যালো। হচ্ছে আপনার 100 টাকার বেশি যদি 150 টাকা, মানে 50%-এর বেশি ভ্যালিডেশন হয়, তাহলেই এই 7.5 টাকার পরে ফার্দার ভ্যাট দেওয়ার প্রয়োজন হবে। আদারওয়াইজ এই 7.5 টাকা পর্যন্তই আপনার ম্যাক্সিমাম, না হলে রিফান্ড ক্রিয়েট হবে। বুঝতে পারলেন ভাই? স্যার আচ্ছা। ভ্যাটের রেট সে বিক্রি করার সময় কত পার্সেন্ট রেটে বিক্রি করবে? সেটা ইয়ার রেটেই আপনার যে 15% রেটই, 15% রেট না হলে যেটা বড় প্রবলেম, 15% রেটে যদি আপনি না বিক্রি করেন, যদি আপনি অন্য কোনো রেটে বিক্রি করেন, তাহলে সেটা কিন্তু আপনার কোনো রিবেট প্রসেস চলবে না। অর্থাৎ আপনি শুরুতে কয়টা সেটা আপনার, ধরেন আমি একটা জিনিস সিম্পল বলি, ধরেন আপনি একটা জিনিস প্রোডাক্টটা কিনে আনলেন, লেটসে 120 টাকা। তো সেখানে আপনি ইম্পোর্ট স্টেজে কিন্তু আপনি ভ্যাট দিয়ে ফেললেন। দেওয়ার পরে যেটা হলো, আপনি যখন সেল করছেন, এটার সাথে ধরেন আরো আপনি 20 টাকা হচ্ছে প্রফিট অ্যাড করলেন, ঠিক আছে? আপনি এর সাথে 20 টাকা প্রফিট অ্যাড করলেন, হ্যাঁ, 20 টাকা প্রফিট অ্যাড করলেন। এখন এই 20 টাকা প্রফিট অ্যাড করে আপনার টোটাল হচ্ছে এখন 140 টাকা আসলো হচ্ছে আপনার ইয়ে সেলিং প্রাইস। এখন এইটাকে যদি আপনি 2%, 2.5%, 5%, 7.5% বা 10% রেটে ভ্যাট দেন, তাহলে এই ইম্পোর্ট স্টেজে এই 120-এর উপরে যে 15% হারে ভ্যাট দিয়ে আসছেন, এটা রিবেট পাবেন না। এই রিবেটটা অ্যাপ্লিকেশন হবে অনলি যদি আপনি সেল করার সময়ও 15% রেটেই সেল করেন, তাহলে রিবেট পাবেন। এবার বোঝা গেছে মনে হয়, আশা করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, কোনো কোশ্চেন আছে এখানে? কোনো কোশ্চেন আছে? স্যার জি, স্যার। এইটি নিয়ে আমার একটা কোশ্চেন আছে। বলেন। সেটা হচ্ছে আহ, যদি স্যার ইম্পোর্ট স্টেজে সে পনেরো হুম। পার্সেন্ট ভ্যাট এবং এটি দিয়ে আসলো, কিন্তু হুম। ব্যবসায়ী পর্যায়ে তার এই প্রোডাক্টটা অব্যাহতি, সেই ক্ষেত্রে স্যার কি হবে এই টাকাটার, যে ইম্পোর্ট স্টেজের? ব্যবসায়িক পর্যায়ে অব্যাহতি, জি স্যার। মানে তা আচ্ছা, সেটা তো তাহলে তার এই ভ্যাটের এক্সামশন যদি থাকে, তাহলে তার তো ইয়ে হবে না। সেটা কোনটা ফার্স্ট শিডিউলের মাধ্যমে, মানে কোথায় দেয়া আছে এটা? তার যে হচ্ছে যে ভ্যাট এক্সাম, ফার্স্ট শিডিউলে বলা নাকি ওই মাস্টার এসআরও মানে হচ্ছে যেটা টাইম টু টাইম প্রতি বছর দেয়, যেমন এবার আছে 160 নম্বর এসআরও, হ্যাঁ, এসআরও দিয়ে অব্যাহতি না কিভাবে অব্যাহতি প্রাপ্ত বলেন তো? এছাড়াও তার অব্যাহতি স্যার। মানে 100, ওই যে ইয়ে অনুযায়ী, মানে 160 যেটা এখন আছে, তাহলে জি তো স্যার তার 160। ইম্পোর্ট স্টেজে ভ্যাট কাটবে না। যদি কেটে থাকে তাহলে তো এটা আসলে না মানে স্যার, ঠিক হবে না। কাটবে কাটবে আমার মনে হয় কাটবে, কারণ হচ্ছে সে যদি ওই ওই এসআরওর নিচে কিছু রুলস আছে, রেগুলেশন আছে, সেগুলো যদি না মানে সেক্ষেত্রে ও তার না, জন্য তো সেটা ভ্যাট সেটা তো অ্যাপ্লিকেবল। ব্যর্থ হয়, তাহলে ওই জি স্যার, টাকাটা হ্যাঁ। তার কিছুই হবে না, তার সে ওইটা কোনো বেনিফিট নিতে পারবে না। ইউ আর রাইট, যদি কোনো কন্ডিশন ফুলফিল না করে, না করে, জি তাহলে স্যার। সে হচ্ছে আপনার সেটা তাহলে ইয়ে হবে না, আপনার ওই সে তাহলে আর বেনিফিট পাবে না, ওই টাকাটা তার ল্যাপস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক যদি আছে। রুলস রেগুলেশন মানে, সেক্ষেত্রে হুম, হুম। আহ, সবকিছু মানলো, তাহলে ওই টাকাটা কি রিফান্ড পাবে কিংবা কি হবে ওটার? আসলে আপনি একটা জিনিস বুঝেন, হ্যাঁ? আমি ধরেন, আপনি যদি কোনো পণ্যের, সেটা বিক্রয় পর্যায়ে আপনি যখন বিক্রি করবেন, সেই বিক্রি পর্যায়ে যদি আপনার এক্সাম্পশন থাকে, তাহলে সেটা থাকতে পারে হচ্ছে ফার্স্ট শিডিউলের মাধ্যমে।
আর একটা থাকতে পারে হচ্ছে যে প্রতি বছর একটা তালিকা দেয়, যেমন এর আগের বছর মনে হয় 136 নম্বর বা 100 কত নম্বর ছিল, এবার সেটা 160 নম্বর এসআরও, যেটাকে আমরা মাস্টার এসআরও বলি। সেখানে কতগুলো থাকে যে কোনটা কোনটা ফুললি এক্সামটেড। তো সেইটার ক্ষেত্রে হইলে তো আসলে আমি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সেটা আমি জানি যে কোন প্রোডাক্টটাকে আমার ভ্যাট দিতে হবে না। সো যেটা ভ্যাট দিতে হবে না সেটার ইম্পোর্ট স্টেজে তার ভ্যাট অ্যাপ্লিকেশন হবে না। এখন কোশ্চেন হচ্ছে যে কোনো কারণে যদি এটা অ্যাম্বিগুইটি থাকে আর যদি সে এটা ভ্যাটটা কেটে থাকে, তাহলে তো সেইটা তার সাথে কথা বলে যোগাযোগ করে এটাতে শেষ করতে হবে। আর যদি কোনো মানে ধরেন মানে অন্যায্য কিছু করলো, অর্থাৎ ভ্যাট এক্সামশনের কিছু প্রক্রিয়া আছে, যেমন ধরেন আপনি একটা সিম্পল জিনিস আমি বললাম, ধরেন যে আমি আমার হচ্ছে ইয়া আছে, বন্ডেড ওয়্যার হাউস আছে। বন্ডেড ওয়্যার হাউস মানে হচ্ছে আমি ধারণাই করছি যে আমি একটা জিনিস ইম্পোর্ট করব, সেটা আমি হচ্ছে এক্সপোর্টের উদ্দেশ্যের প্রোডাক্ট বানায় এটা এক্সপোর্ট করব, কিন্তু আমি বন্ডেড ওয়্যার হাউস থেকে হচ্ছে লোকাল প্রোডাক্ট সেল করলাম, তখন তো আমার এই এক্সামশনটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আমাকে ভ্যাট দিতে হবে। তো এইটা যদি সে নিয়মের ভিতর থাকে, নর্মালি এরকম হওয়ার কথা না। যদি হয় সেটা আপনি একটু আলাদা কেস আমাকে দেখান, আমি ঠিক এই মুহূর্তে মানে জিনিসটা মানে ক্লিয়ার করতে পারছি না, স্যার আমি উনি পরে বোধহয় আপনার সাথে। বলছে যে রিফান্ড পাবে কিনা, ওনার কোশ্চেন মনে এখন ছিল। হ্যাঁ, তো রিফান্ড যদি লিগ্যাল হয় তো রিফান্ড রিফান্ড তো পাবে। পাবে স্যার। রিফান্ড হ্যাঁ, পাবে যদি এরকম ভাবে হয়ে থাকে, সে কোনো কারণে পাবে আর কি। যদি এমন হয় যে সে এটা মানে কোনো কারণে এই শুল্কায়ন করে ফেলছে, ভ্যাট দিয়ে ফেলছে, তাহলে রিফান্ড পাবে। আচ্ছা, এবার আসেন এই চেঞ্জের যে সেকশনটা 46, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা একটু আগে যেটা বললাম না, যে এই ইনপুট ক্রেডিট টাইমলাইন, যেটা ধরেন আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলাম, সেইটা আমি হচ্ছে এই ইনপুট ক্রেডিট নিব, অর্থাৎ 4.3 ডিক্লেয়ার করব এবং আমি এটা ক্রেডিট নিব। সেটার হচ্ছে প্রিভিয়াসলি 4টা পিরিয়ডের ভিতরে আপনার হচ্ছে এটা এই ইনপুট ক্রেডিট নিতে হতো, এটা 6 মান্থ করা হয়েছে, 6 পিরিয়ড। অর্থাৎ এখন যতগুলো আছে সবগুলোই 6 মান্থ করা হয়েছে। যেমন ক্লিয়ার রুলস ফর ব্যাংক গ্যারান্টি ফাইনাল অ্যাসেসমেন্ট, যেমন কি করে আমরা অনেক সময় একটা ধরেন ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্ট বলল টাইম বিং যে এইটার উপরে কাস্টম ডিউটি হচ্ছে আপনার লেটসে 40%, আপনি বললেন না এটা তো আমার এই এইচএস কোড অনুযায়ী 20% হয়। তখন এই 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 ধরনের ডিসপিউটেড হলে আমরা অনেক সময় যেটা করি, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে প্রোডাক্টটা ছাড়াই আনি। সেই ব্যাংক গ্যারান্টি রিলিজের যে টাইম সেটাও 6 মান্থ করা হয়েছে। এখানে ক্লিয়ার খেয়াল করেন, clear rule for bank guarantee final assessment, release date of bank guarantee or final settlement date of duties which is later, অর্থাৎ যেদিন আপনি ডিউটির ফাইনাল সেটেলমেন্ট হলো ওই দিন, অথবা ব্যাংক গ্যারান্টি রিলিজ যেটা পরে হয় সেটার থেকে 6 মাস, অর্থাৎ 6 মাস পর্যন্ত আপনি ইনপুট ক্রেডিট লিমিটও পাবেন। আবার হচ্ছে ডিউটির যে ফাইনাল সেটেলমেন্ট থেকে 6 মাসের ভিতরে এটা আপনি এক্সাম ইয়ে পাবেন, যে 6 মাস পর্যন্ত এটা, 6 মাস পর্যন্ত তামাদি হবে না, 6 মাসের পরে গেলে এটা তামাদি হয়ে যাবে। অর্থাৎ 8 মাস আগে ইম্পোর্ট করছেন এরকম কোনো প্রোডাক্টের উপর রিবেট নিতে গেলে সেটা অ্যালাউ করবে না, 6 মান্থের ভিতরে এটাকে তামাদি হওয়ার আগে এই রিবেটটা নিতে হবে। আচ্ছা, সার্ভিস প্রোভাইডার, এখানে দেখেন এবারই বললাম না প্রথম, এইটা কোথাও ছিল না আগে, কিন্তু এবার প্রথম ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কোনো মূসক 4.3 দিতে হবে না। স্যার শুরুতে স্যার বলছিলাম না একটা যে কথা ছিল স্যার একটু, বলেন এর বলেন। আগেও ছিল স্যার, এটা হচ্ছে একটা ছিল, সাধারণ আদেশ ছিল স্যার। সাধারণ আসছিল, বাট আইনে তো ওভাবে ছিল না, মানে জি আমরা স্যার, যেটা। আইনে ছিল না কিন্তু হ্যাঁ, ইয়েতে ছিল, জি স্যার। জি। আগে যেটা সাধারণ আদেশে আমার যতদূর মনে পড়ে, আপনি দেখেন ওইখানে বলা আছে যে সার্ভিস প্রোভাইডার যদি আপনার হচ্ছে 4.3 লাগবে না, যদি সে হচ্ছে আপনার ইয়ে হয়, ওই যে এক্সামটেড হয় অথবা এক্সপোর্ট হয়, 100% সার্ভিস প্রোভাইডার। তো এবার হচ্ছে সব ক্ষেত্রে ক্লিয়ার করছে আপনার যে সার্ভিস প্রোভাইডারদেরকে 4.3 দিতে হবে না, ঠিক আছে। এরপরে কি বলছে আপনার এই যে যতগুলা আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট, তারপরে অ্যাডভান্স ট্যাক্স, এটি, তারপরে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, রিফান্ড, এই যে রিফান্ড ক্রিয়েট হয়, এই সবগুলোই 6 মাস পর্যন্ত তামাদি হবে না, মানে 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি করা হয়েছে। কোনোটা ছিল 4 মাস, কোনোটা ছিল 6 মাস, কোনোটা ছিল 2 মাস, আর সবগুলোকে স্ট্রেট 6 মান্থ করে দেওয়া হয়েছে। সেটা আমরা দেখলাম। আর একটা চেঞ্জ আসছে হচ্ছে যে এই একটু আগে একজন আমাকে মনে হয় বলছিলেন এই পোর্শনটা, যে আপনার এই সেকশন 47-এ প্রপোর্শনাল রিফান্ড ভায়া মূসক 9.1 ইফ exempted sales made as no input credit is allowed for VAT exempted good। ধরেন আমি এটা বুঝাই দেই, ধরেন আপনি একটা র মেটেরিয়াল আনছেন, প্লাস্টিকের একটা র মেটেরিয়াল আনছেন, এই প্লাস্টিকের র মেটেরিয়ালটার আপনি হচ্ছে
এইটার এই এই র মেটেরিয়ালটা এনে এখান থেকে দুইটা প্রোডাক্ট করেন, একটা হচ্ছে লোকালি সেল করেন যেটা ভ্যাট হয়, আর একটা প্রোডাক্ট করেন যেটা ভ্যাট হয় না। এখন একই র মেটেরিয়াল এনে ভ্যাটেবল প্রোডাক্টও করছেন, আবার ভ্যাট এক্সামটেড প্রোডাক্টও করছেন। তখন যেটা করা, আগের এটা ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার করা হয়েছে যে আপনি পুরোটাই হচ্ছে আপনি ইয়ে করবেন, আপনার হচ্ছে ভ্যাটের যে যেটুকু হচ্ছে এক্সামটেড গুডস সেটা আপনি ক্রেডিটে অ্যালাউড হবেন। অর্থাৎ আপনি 9.1-এ আপনি হচ্ছে যেটুকু হচ্ছে ভ্যাট এক্সামটেড সেইটা আপনি হচ্ছে 9.1-এ প্রপোর্শনেট রিফান্ড ক্রিয়েট করতে চাইতে পারবেন। ধরেন আপনার র মেটেরিয়াল আনলেন, র মেটেরিয়ালে আপনার ভ্যাট দেওয়া হলো, একটু আগে একজন মনে হয় ওইরকমই একটা কোশ্চেন করছিল যে র মেটেরিয়াল বা কোনো একটা পোর্শনে আমি ভ্যাট দিয়ে আসছি, কিন্তু তার একটা অংশ আমি ভ্যাটাবল প্রোডাক্টের জন্য তৈরি করছি যেটা ভ্যাটের নর্মাল রিবেট প্রসেস চলে যাবে, আর একটা প্রোডাক্ট যেটা আমি ভ্যাট এক্সামটেড, সে তখন এটা এই 9.1-এ আপনার হচ্ছে অ্যালাউ ক্রেডিট অ্যালাউ করতে পারবেন আপনি ভ্যাট এক্সামটেডের পোর্শনটা প্রপোর্শনেটলি। এটা ছিল সেকশন 47। সেকশন 49-এ হচ্ছে নো ভ্যাট ডিডাকশন অন ফার্স্ট সাবকন্ট্রাক্টর। এটা বুঝতে পারছেন এইটা জিনিসটা, এই চেঞ্জটা 49 সেকশনে কি কেউ একজন বলতে পারবেন এটা কি? স্যার ওই এনি যে উৎসব আইডিয়া? করতে হবে না সাব কন্ট্রাক্টরে? না, এটা হচ্ছে উৎসকর্তন না, আমি বলতেছি, হ্যাঁ ইউ আর রাইট। সেটা হচ্ছে আমি বলি, আপনার ধরেন আমি একটা কাজ পেলাম, আমি ধরেন একটা মন্ত্রণালয় বা একটা ডিপার্টমেন্টের টেন্ডারে আমি নিলাম, বিসলিউশন নামে একটা ফার্ম, আমরা এটা নিলাম, নিয়ে আমি এক্সওয়াই কে সাব কন্ট্রাক্টিং করলাম। যেমন একটু আগে যে ঢাকা ইউনিভার্সিটি একটা বিতর্ক হচ্ছিল যে যারা হচ্ছে ব্যালট ছাপানোর কাজ দিচ্ছে ও আবার আরেকজনকে সাব কন্ট্রাক্টিং করছে। তো যিনি কাজটা পেল উনি হচ্ছে ফার্স্ট পার্টি, এরপরে একজন সাব কন্ট্রাক্টর নিল। তো এখন এই সাব কন্ট্রাক্টরের পেমেন্টের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে ভ্যাটের ডিডাকশন প্রয়োজন হবে না যদি ফার্স্ট নাম্বার হয় সাব কন্ট্রাক্টর। এখন আমি কাজ পেলাম, আমি একজন সাব কন্ট্রাক্টর নিলাম, সে আরেকজন সাব কন্ট্রাক্টর নিল, এই একাধিক সাব কন্ট্রাক্টর হলে তখন আবার ভ্যাট ডিডাকশনের প্রক্রিয়াটা শুরু হবে। কিন্তু যে কোনো আপনার এই টেন্ডার বা যে কোনো প্রকিউরমেন্ট প্রোভাইডার বা যে কোনো জায়গায় সাপ্লাই, যে কোনো জায়গায় সেল, সেটা যদি আপনি একটা ওয়ার্ক অর্ডারের বেসিসে আপনি যদি ফার্স্ট কন্ট্রাক্টর হন, তাহলে আপনি যদি মেইনটা অ্যাওয়ার্ডেড হন, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড যদি আপনার নামে থাকে, নোয়া যদি আপনার নামে থাকে, আপনি যদি প্রথম কাউকে দিয়ে সাব কন্ট্রাক্টিং করান, তাহলে তার ক্ষেত্রে ভ্যাট ডিডাকশনটা হবে না, মানে ভিডিএস কাটতে হবে না। এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এরপরে আসেন সেকশন 50। সেকশন 50-তে কি আছে? অ্যাডজাস্টমেন্ট উইন্ডো এক্সটেন্ডেড 6 পিরিয়ড। আমি আগেই বলছিলাম যে সবগুলো ক্ষেত্রে যতগুলো অ্যাডজাস্টমেন্ট, ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট, রিফান্ড, সবকিছুর তামাদি হওয়ার পিরিয়ডটা 6 মান্থ ক্রস হইলে তামাদি হবে, 6 মান্থের পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। এটা সেকশন 50-তেও আছে। সেকশন 64-এ আমি একটু আগে যেটা বলছিলাম যে পার্টিকুলারলি ব্যাংকের জন্য, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য, গভর্নমেন্ট অথবা অটোনমাস বডিজ, অথবা যারা জিরো জিরো ভ্যাট রিটার্ন দেয়, রেগুলার যাদের ভ্যাট রিটার্ন জমা দেয় কিন্তু জিরো ভ্যাট রিটার্ন দিতে হয় বা এলিজেবল, সেরকম ক্ষেত্রে আপনার প্রতি মাসের 15 তারিখে ভ্যাট রিটার্ন না জমা দিয়ে প্রতি মাসের 20 তারিখের ভিতরে জমা দিতে হবে। এই ডেটটা চেঞ্জ হয়েছে, এটা সেকশন 64। এরপর সেকশন 83 বলা আছে এআরও মানে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার নাও empowered empowered টু ইন্সপেক্ট ভেরিফাই উইথ দ্য পারমিশন অফ দ্য ডিভিশন অফিসার। অর্থাৎ আগে হচ্ছে আরও রেভিনিউ অফিসার আমাদের অফিসে ইন্সপেকশন আসতে পারত, এখন আরও এক ধাপ নামিয়ে 83 সেকশন অনুযায়ী আপনার এআরও কে এম্পাওয়ার করা হয়েছে। ডেফিনেটলি তাদের হচ্ছে ডিভিশনাল অফিসারের অথরাইজেশন দিয়ে তার কাছে নিয়ে সে আসতে পারবে। এআরওরাও আপনার এখন এসে আমাদের আহ, আমাদের অফিস প্রেমিসেস বিভিন্ন জায়গায় ইন্সপেকশন ভেরিফাই করতে পারবে। আচ্ছা, এরপরে আপনার পেনাল্টির কিছু চেঞ্জ আসছে। কোনো কোশ্চেন করতে চান? আচ্ছা, স্যার একটা বিষয় পেনাল্টি, ছিল। জি বলেন প্লিজ। স্যার ওই এটিটা কিন্তু স্যার ক্লিয়ার করেননি, সেটা কি ডাইরেক্ট, এটা কি এখন ভ্যাট হলো না ক্লিয়ার ইয়ে হলো স্যার? ও ভ্যাট এটা ভ্যাট একটু স্যার একটু এটিটা ভ্যাট, এটিটা ভ্যাট, ভ্যাট এটিটা ভ্যাট। ভ্যাট এই যে জি স্যার। এখানে এটিটাও ভ্যাট আপনার এআইটি ট্যাক্স, ভ্যাট। আর এটা হচ্ছে এটি মানেই হচ্ছে মূলত ভ্যাটের অ্যাডভান্স, মানে ভ্যাট। দেখেন মজার ব্যাপার, এআইটি কাটতেছে নর্মালি, ধরেন আমি ধরলাম এআইটি 5% কাটতেছে, ধরলাম তর্কের খাতিরে। এখন ওই কোম্পানির এআইটি কাটতেছে 10% অথবা 5%, তার ফাইনাল ট্যাক্স রেট হবে হয়তো 37% বা 30 20 27.5% অথবা এরকম। এখন জি
কিন্তু ভ্যাটের ক্ষেত্রে তার ভ্যাট তো সে 15% দিচ্ছেনই, কিন্তু আরো একটা এডিশনাল এটি, যেটাকে আগে ছিল এটিভি এখন এটি নামে সবার উপর আছে, সেটাও নিচ্ছে, মানে ভ্যাটও নিচ্ছে, অ্যাডভান্স ভ্যাটও নিচ্ছে। আর ট্যাক্সের ক্ষেত্রে যেটা হয় শুধুমাত্র অ্যাডভান্স ট্যাক্স নেয়। তো যাই হোক, এটা হচ্ছে আপনি ইউ আর রাইট, আমি তো বলেছিলাম, আবার রিকনফার্ম করলাম। আচ্ছা, এরপর আসেন রিটার্ন অন এই পেনাল্টির ক্ষেত্রে। আপনি যে ডিফল্ট যদি হয়, আগে আমরা জানতাম যে আমাদের প্রতি মাসে হচ্ছে রিটার্ন জমা দিতে হয় 15 তারিখের ভিতরে। তো কোনো কারণে যদি হয়, এক সময় প্রথম যখন এই আইনটা আসছিল তখন হচ্ছে আপনার এটাকে মিস করলে 10,000 টাকা হইতো। গত পিরিয়ডে, আগের পিরিয়ডে এটা কমানো 10 থেকে 5 করা হয়েছিল, এবার কমিয়ে 2,000 করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো মাসে ডিফল্ট হন রিটার্ন জমা দিতে, তাহলে 2,000 টাকা পেনাল্টি হবে। এক্সেস ইনপুট ক্রেডিট, অর্থাৎ আপনি যদি কোনো কারণে ভুলে বা না বুঝে, একটু আগে দেখালাম না যে আপনি একটা প্রোডাক্ট ইনপুট করেছেন যেটাতে আপনার ভ্যাট এক্সামটেড প্রোডাক্টও তৈরি করছেন, আবার ভ্যাটেবল প্রোডাক্টও করছেন, যে কোনোভাবেই আপনি ভুলে এক্সেস ইনপুট ক্রেডিট নিয়ে ফেলছেন। তো এরকম যদি এক্সেস নেন, এটা যদি ধরা পড়ে, তাহলে আপনার 50 থেকে 100% পর্যন্ত পেনাল্টি হইতো। অর্থাৎ আপনি যদি রিবেট নিয়ে থাকেন 100 টাকা, এই 100 টাকার উপরে 50 টাকা, মানে 50%, অর্থাৎ 50ও নিতে পারতো, আবার 100 টাকার উপর 100 টাকা পেনাল্টি করতে পারতো। এই পেনাল্টি করার হারটা কমিয়ে, যেটা 50% থেকে 100% ছিল, সেটা কমিয়ে 30 থেকে 50% করা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সামটেড সাপ্লাই ভায়োলেশন, অর্থাৎ আপনি আহ, আপনি এক্সামটেড, একটু আগে আরেকজন কথা বলছিলেন যে আমি আমার যে প্রোডাক্ট করি পুরোটাই এক্সামটেড, কিন্তু আমাকে কিন্তু খাতা বই মেনটেন্স করবার বাধ্যবাধকতা। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট ডিল করি, একটা প্রোডাক্টই করি, যেই প্রোডাক্টটা হচ্ছে বিক্রয় পর্যায়ে, সেলসের পর্যায়ে আপনার এক্সামটেড, আমার কোনো আপনার ভ্যাট কাস্টমারের কাছে কালেক্ট করতে হবে না, আমি এক্সামটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি। কিন্তু আমার রেকর্ড বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে। এটা যদি না রাখা হয়, তখন আগে যেটা ছিল 1 লাখ টাকা পেনাল্টি ছিল, করতে পারতো 1 লাখ টাকা পর্যন্ত, সেটা কমিয়ে 25,000 টাকা করা হয়েছে। সো পেনাল্টি সেকশনগুলোর কিছু পরিবর্তন আসছে। এছাড়া আরেকটা জিনিস হয়েছে, আমরা অনেক সময় আপনার 106 নম্বর সেকশনে ছিল ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনি ধরেন কোনো কারণে আনপেইড ভ্যাট ভ্যাট পেমেন্ট করতে পারেন না এই বিভিন্ন কারণে। তো এখন একটা অ্যাপ্লিকেশন করে, আগে হচ্ছে 12 মাসের ভিতরে কিস্তিতে টাকা জমা দেওয়া যেত। অর্থাৎ আমি ধরেন এই মাসে আমি অনেক সেল করে ফেলছি, কিন্তু ক্যাশ ফ্লো আমার কালেকশন টালেকশন হয় নাই বিভিন্ন কারণে, আমি হচ্ছে ভ্যাট দিতে পারছি না, তখন কিন্তু আমি আপনার ভ্যাটের ইনস্টলমেন্টের পেমেন্ট করবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতাম। সেইটা অ্যালাউ করতো 12টা ইনস্টলমেন্টে, যেটা এবারে 18টা ইনস্টলমেন্ট মতো করা হয়েছে। অর্থাৎ 18টা ইনস্টলমেন্ট পর্যন্ত আপনি, সরি, 18টা ইনস্টলমেন্টে টাকা দিতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আসছে, আগে ছিল যে ভ্যাটের জন্য এনবিআর অ্যাপ্রুভ ভ্যাট সফটওয়্যার নিতে হইতো আলাদা। এখন বলা হয়েছে না, আপনি আপনার সফটওয়্যার, আপনার যে ইআরপি সফটওয়্যার ইউজ করেন, এই হচ্ছে অ্যাকসেপ্টেড করবে এনবিআর, এটা অ্যাকসেপ্ট করবে। 107 নম্বর সেকশনে বলা আছে যে আপনি যদি একটা ইআরপি ইউজ করেন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি, সেটা হতে পারে এসএপি ইআরপি বা যে কোনো ইআরপি, সেই ইআরপি মেনটেন করলে আপনাকে ফিজিক্যাল খাতাপত্র যেটা 6.1 6.2 এটা রাখতে হবে না, এটা আপনার সফটওয়্যার থেকেই অ্যাক্সেস দিলে তারা এটা অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে 107 নম্বর সেকশন। 126-এর সাবসেকশন 3-তে বলা আছে এনবিআরস এক্সামশন অথরিটি লিমিটেড এক্সামশন ফর এনি স্পেসিফিক রিজন বাই এনবিআর, অর্থাৎ আমরা ভ্যাট এক্সামশন দেওয়ার যে ক্ষমতা ছিল এনবিআর কে, এটা উঠিয়ে ফেলে এখন এটাকে এনবিআর এর কাছে নাই, এটা এখন আপনার সরাসরি গভর্নমেন্ট নিয়ে নিছে। এটা এনবিআর চাইলেই আপনার কোনো প্রোডাক্টের উপর বা কোনো এর উপরে ভ্যাট এক্সামশন দিতে পারবে না, বা সার্ভিসের উপর ভ্যাট এক্সামশন দিতে পারবে না, এটা গভর্নমেন্ট আলাদা উইথড্র করে নিছে। সেকশন 127, ইন্টারেস্ট ডিউ ফর ইরেগুলার ক্রেডিট, অর্থাৎ আপনি কখনো কখনো ইনপুট ক্রেডিট নিচ্ছেন আবার নিচ্ছেন না, কখনো কখনো অ্যাডজাস্ট করছেন করছেন না, এরকম মানে ওভার করে ফেলতেছেন, আন্ডার করে রেগুলার রেগুলার মেনটেন করছেন না, এরকম ইরেগুলেটরের উপরে আপনার হচ্ছে ইন্টারেস্ট হবে। আগে এটা ক্লিয়ার ছিল না, এখন বলা আছে যদি আপনি প্রপারলি ঠিকমতো যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট না নেন, এক্সট্রা নিয়ে ফেলেন বা এরকম কিছু করেন, এক্সট্রা নিলে এক্সট্রা অ্যামাউন্ট যেটা নিয়েছেন তার উপরে ইন্টারেস্টটাও চার্জ হবে। সো এই হচ্ছে 1 থেকে 139টা সেকশনের ভিতরে টোটাল পরিবর্তন যেগুলো আসছে, এটা নিয়ে আলাপ করলাম। সো আজকে আমি দেখলাম যে ভ্যাটের একটা ক্লাসে ডিটেইল আর কি পড়াবো, তখন আমি ভাবলাম যে মনে হলো যে ভ্যাটের এই মোটামুটি এবারে যে পরিবর্তনগুলো আসছে সেটা নিয়ে একটু প্র্যাকটিক্যাল ডিসকাশন করি। আর বাই দিস টাইম আপনারা যদি ভ্যাট রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আগামী 10-15 মিনিটে আমরা কিছু অ্যান্সার করতে পারি, বলেন, কোশ্চেন অ্যান্সার করতে পারি।
আর যদি আজকে না জানা থাকে তাহলে নেক্সট, আমি আপনার কোশ্চেন করলেন, হয়তো আমি অ্যান্সার দিতে পারলাম না, তাহলে লাস্ট ক্লাসে আমি এটা জেনে খুঁজে ঠিক মতো আপনাদেরকে অ্যান্সার করব। ইফ ইউ স্যার, হ্যাভ এনি কোশ্চেন প্লিজ। জি একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে জি। আহ, অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে হুম। ইম্পোর্ট করার ক্ষেত্রে তারা যে অ্যাসেসমেন্টটা করা হয়, সে অ্যাসেসমেন্টে অনেক সময় অ্যাডজাস্টমেন্ট লোড দিয়ে থাকে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এখন দেখা গেছে যে $10 সে কিনে আনলো, কিন্তু তাকে হুম লোড দিল $15। তার পনেরো হুম ডলার উপরে সমস্ত ট্যাক্স ক্যালকুলেশন করলো, সিডি, আরডি, এসডি, হুম ভ্যাট, এটি, হুম, হুম। আইটি, হ্যাঁ। কিন্তু জি। এখন দেখা গেছে তার পেমেন্ট তো $10 হয়েছে, সেই চায়না থেকে নিয়ে আসলে সেই কোম্পানিকে। এখন সিএ রিপোর্ট করার ক্ষেত্রে পার্সেস দেখালো $10, কিন্তু ভ্যাটের যে সময় সে 6.1 এন্ট্রি দিতে চায়, সেক্ষেত্রে তার কিন্তু স্যার $15 করতে হয় সমস্ত সবকিছু খরচ করে, মানে সবকিছু করে হিসেব করে দেখলো যে তাকে $10 পরিবর্তে ধরেন $15 এক্সাম্পল হিসেবে বলা হলো। এই যে হুম হুম $15 আর $10 যে পার্থক্যটা হয়, এখন হুম কাস্টমস থেকে বলা হয় যে আপনি আন্ডার ইনভয়েসে পারচেস করে নিয়ে আসছেন। এখন সিএনএ হুম পরামর্শ হুম বললো না, আমরা হচ্ছে এইটাই অ্যাকচুয়াল, আমরা এখান থেকে করছি। তারপরও সরকারের যে অ্যাসেসমেন্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সে $15 আমাদেরকে অ্যাসেসমেন্ট করে হুম দিল। এখন হচ্ছে হুম অডিটে, সিএ রিপোর্ট বেস অডিটগুলো যে হয় এখন, এখানে হুম ভ্যাটের পার্চেসের সাথে ইসের সাথে পার্চেসের সাথে মেলে না, যে হুম আপনার হুম সিএ রিপোর্টের পার্চেসের সাথে। তো সেই হুম ক্ষেত্রে তারা যারা অডিট করে তারা হুম একটা ফাইন্ডিংস বের করে যে হুম আপনার পার্সেস হাইড করছেন 6.1-এ। হুম এটা আপনার একটা হুম অসৎ উদ্দেশ্য অনুযায়ী। আসলে বাস্তবতা কি বলে এবং মাঠ পর্যায়ে আপনারা যে বিভিন্ন সেমিনারে কিংবা বিভিন্ন জায়গায় যান, এনবিআর হুম এর বড় বড় কর্মকর্তার সাথে আপনাদের আলোচনা হয়, হুম এই হুম। বিষয়ে কি কখনো কোনো সমাধানের পথ খোঁজা হয়েছে কিনা এবং এই বিষয়ে করণীয় কি? আচ্ছা, প্রথম হচ্ছে যে উনি যেটা বলছে সিনারিটা অন্যদেরকে বুঝে বলি, উনি তো একটা প্র্যাকটিক্যাল সিনারি করছে। ধরেন আমি একটা প্রোডাক্টের, আমি ধরলাম যে এই প্রোডাক্টে আপনার 1 কেজির দাম লেটসে আপনার $10, উনি যেটা বললো, যেমনি বললো যে $10, ঠিক আছে, এই $10, কিন্তু এইটা কোনো কারণে কাস্টমস অথরিটি বলল যে না, এটা আপনারা মিস ডিক্লারেশন করছেন, এটার মিনিমাম ভ্যালু হবে হচ্ছে $15 বলে দিল। আচ্ছা, প্রথম হচ্ছে যে এই প্রক্রিয়াটা নিয়ে আসলে একটু মানে কি বলবো, এটা মানে খামখেয়ালি টাইপ, এটা নিয়ে খুব বেশি কিছু করার থাকে না, আমরা দেখেছি এটা হয় অনেক সময়, আমরা এটা হয়, এটার কারণ হচ্ছে দুইটা হয়, আমাদের দেশে কিছুটা আন্ডার ইনভয়েসিং হয়, এটাও ঠিক। এখন এটার ক্ষেত্রে কাস্টমসের আইনের যে 2023 সালের পরিবর্তন আসছে, মানে নতুন যে আইন, সেই আইনে আপনার অ্যাডভান্স রুলিং নামে একটা ইয়ে আছে, যে আপনি আগের থেকে এটা মানে এইটা ঠিক করে নিতে পারেন, যে আপনি আগের থেকেই ঠিক করে নিতে পারেন যে এটার ভ্যালু কি হবে না হবে এটা। কিন্তু স্যার, যে ইয়া আমরা যখন করতেছি, কমার্শিয়াল ইনভয়েস নিচ্ছি, সেই ইনভয়েসে কিছু প্রাইস ডিক্লারেশন থাকে না স্যার? ইনভয়েস আসার পরে আপনি এই $10 থেকে সে নিজে এটাকে না মেনে নিয়ে সে এটা লোড অ্যাড করলো, $5 অ্যাড করে সে বললো যে এটা আপনি আন্ডার ইনভয়েসিং করছিলেন বা এটা আপনার প্রপারলি দেখার নাই, এটাকে $5 হবে, এটা সে একটা অ্যাসেস করে বলে, এটাকে লোড দিয়ে দেয়, মনে করে যে এইটাই ন্যায্য মূল্য, 10 ন্যায্য মূল্য এটা মনে করে। আমরা ডিসএগ্রিড হই, অনেক কিছু হয়, কিন্তু আমি বলছি যে অ্যাডভান্স রুলিং এর মাধ্যমে একটা সম্ভব। আরেকটা হচ্ছে যে যে যেটাকে বলা হয়, আমি টার্মটা এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট আপনি যদি বড় ইম্পোর্টার হন তাহলে আপনি একটা নিজে থেকে আপনার একটা কি জন্য, আমি ঠিক এই মুহূর্তে এক্স্যাক্টলি টার্মটা একটু আগে মাথায় ছিল, ভুলে গেলাম। সেটা হচ্ছে আপনি নিজেই নিজেকে একটা এমন জায়গায় নিতে পারেন যে আপনি যা বলবেন এটা মেনে নিতে বাধ্য হবে, পরবর্তীকালে হবে, কিন্তু আপনি যা ডিক্লেয়ার করবেন সেটাই হচ্ছে কাস্টমস অথরিটি মেনে নিবে। আমার টার্মটা ঠিক মনে নেই, এইটা হচ্ছে যে আপনার আছে নতুন কাস্টমস আইনে। ফলে যেটা হবে, আপনার এই যে $5, এই $10কে $5 অ্যাড করবে না, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনটা একটাই, যে আপনার একটা ফ্রেশ, আপনি বড় গ্রুপ, আপনার রেপুটেশন ভালো, এরকম হলেই তাদেরকে এই সুবিধাটা দিবে, যে আপনি নিজেই হচ্ছে। ডিক্লারেশনটা করবে। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে আবারও। মনে হয় প্রবলেম, আমরা একটু ওয়েট করি। জি। আর আর ওয়েট করতে হবে না, সবাই এখন ক্লাস শেষ করে কি করতে পারেন, স্যারের তো টাইম শেষও, এরকম কিছু একটা। সৈকত ও অস্থি ভাই।
হ্যালো। জি ভাই। ভাই কিছু মনে করবেন না, আপনি কি ওই যে এই বছর ভ্যাট বিসি হয়েছেন? জি 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 ভাই, আমি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? হ্যাঁ। আচ্ছা, আমি নামটা পরিচিত তো আপনার, ওই যে বিভিন্ন ইতে দেখি। তো চিন্তা করলাম যে আপনিই কিনা আবার নতুন, এই নাম তো আনকমন। যাই হোক। হ্যাঁ, জি আপনি কি ওই ইয়ের কথা বলছিলেন নাকি, যে জি এটি জি এটি জি 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 বিষয়টা, ওইটা আমি ফখরুল স্যারকে করছি, রৌফ স্যারকে করছি, সোফিয়ান স্যারকে করছি, করে কেউ দেবো ভাই, আমার ক্লায়েন্ট আছে বুঝছেন, এরকম করি আমি। কি। রিফান্ড নিয়েছি। হ্যাঁ বুঝতে কম্পিউটার পারছি। উপরে কোনো ব্যাক নাই বুঝছেন। হ্যাঁ কোনটার উপর? SR 160 দ্বারা কম্পিউটার অ্যাক্সেসরিজের উপরে অব্যাহতি। এ তো এসআরও দ্বারা, হুম। কিন্তু ওই যে ই করতে হবে, কিন্তু মেনটেন করতে হবে। হ্যাঁ, মেনটেন তো করবে আমার, এইটা 7.5% নিচে মেনটেন করবে না, মেনটেন করে ওই টাকাটা অনেক টাকা হয়ে যায় না ওটা। হ্যাঁ হ্যাঁ, তা রিফান্ড তো কোনো অবশ্যই, তা সমস্যা। তো রিফান্ড নিতে হবে। ওইখানে আরেকটা সাধারণ তো একটা ই হয়েছে, সাধারণ একটা আদেশ কি একটা ই হলো না, যে 15% এডিশন দিয়ে এই করতে হবে না আর। ওটা হলো সেটেলমেন্ট, ফাইনাল সেটেলমেন্ট। হ্যাঁ, ফাইনাল সেটেলমেন্টের একটা বিষয় করছে আর কি। হুম। আচ্ছা, আমার ল্যান্ড, আমার যে ইয়ে ডেটা, সরি, যে আপনার এই বাসার যে ওয়াইফাই লাইন, সেখানে সমস্যা, আমার ল্যাপটপ দিয়ে ঢুকতে পারছি না। আমি মোবাইল থেকে ঢুকছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, জি জি, আমি যে কথাটা বলছিলাম এটা একটু বলার চেষ্টা করি। উনি যেটা বললো সেটা হচ্ছে যে এরকম ক্ষেত্রে এই যে ইনপুট স্টেজে আপনার হচ্ছে আমাদেরকে যে একটা লোড অ্যাড করে দেয়, সেইটা আসলে ওই দেখানোর কথা যেটা অ্যাড করছে, অর্থাৎ যিনি আমার অ্যাসেস করছেন আমার কত টাকা ইয়ে, তো সে যেহেতু বলে দিচ্ছে, সেটা লজিক্যাল হোক বা না হোক, এই $10 জায়গায় $15 যখন বলে দিচ্ছে, তখন আসলে আমাকে ওই $15 ধরেই আমার ডিক্লেয়ার করার কথা। এই কারণে উনি যেটা বললেন, সেই কারণেই কিন্তু অডিটে যে তারা বলে যে কেন আপনি $10 দেখাচ্ছেন, $15 করছে। তারপরেও এইরকম কেসগুলো আমরা আগে ফেস করেছি, আমি রিসেন্টলি করি নাই। আপনি যে ভাই কোশ্চেন করলেন, আমি একদম প্র্যাকটিক্যালি যারা এটা বেশি বেশি যাদের ঘটতেছে, রিসেন্টলি কি ঘটনা ঘটছে, আমি আপনার নেক্সট ক্লাসের আগে খবর নিয়ে আপনাকে বলতে পারবো যে এটা কি ওই একই প্রক্রিয়া আগে যেটা ছিল। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন আমি একটা একটা যে কোনো জিনিসে একটা ডিক্লেয়ার করে আনছি, বা আমি এইভাবেই হচ্ছে প্রফর্মা ইনভয়েস, তারপরে কমার্শিয়াল ইনভয়েস সবকিছু একই ছিল, বাট এটা কোনো কারণে এই কাস্টমস অথরিটি মনে করছে যে আমি মিস ডিক্লারেশন করছি, আন্ডার ইনভয়েসি করছি, বা যাই যেভাবে হোক, সেটার কারণে তারা হচ্ছে আমার এটার লোড অ্যাড করতো। তো লোড অ্যাড করার কারণে আমাদের যেটা হতো সেটা হচ্ছে আমাদের ওই যে নতুন যেটা তারা অ্যাসেস করে দিত, ওইটাই তাদেরকে ধরার জন্য বলতো। বাট এটা কোনো পরিবর্তন আছে কিনা, বা আপনি যেটা ডিক্লেয়ার করছেন ওইটা ধরা যৌক্তিক হবে কিনা, এই বিষয়ে আমি একটু তাহলে আর স্যার একটু স্যার অথেন্টিক এবং এবার প্র্যাকটিক্যালি, জি, এবারের জানাই আইনে দেবো। আরো হুম স্পেসিফিক ভাবে বলে দিয়েছে, ভ্যাটের হুম ভিজিবিলিই হবে আহ, একটা পণ্যের অথবা র মেটেরিয়ালের মানে ক্রয় মূল্য আর কি। বেস ভ্যালু। জি, ভিজিবিলিকে। তো বেস ভ্যালু তো ওনারাই অ্যাসেস করে দিচ্ছে। হ্যাঁ ওইটি মানতে অ্যাসেসমেন্ট, হবে। সেটাই এটাই জানতাম আমি, এটা কিন্তু তাহলে সিএর পরিবর্তন আছে। কিন্তু সিএ রিপোর্টে তো বলে যে আমরা অ্যাকচুয়াল পেমেন্ট করছি $10, হ্যাঁ, ব্যাংকের ও, মাধ্যমে, সে মাধ্যমে, তাহলে আমরা সিএ রিপোর্টে লিখে 10, আমরা লিখি 15। হুম, এক্সাম্পল বললাম আর কি। তো সেক্ষেত্রে বুঝতে পারছি। পার্চেসের সমস্যা হলে দেখে যে আপনারা যে ই করছেন, ভ্যালু কম কেন, সিএ রিপোর্টে হাইড করছেন, এইসব আর কি স্যার, বিভিন্ন ইস্যু আসে। ওকে। আচ্ছা, আমি তাহলে এটা নিয়ে প্র্যাকটিক্যালি, এক হচ্ছে যে এই আলাপটা আমি আসলে অনেকদিন করিনি, বা আমার সামনেও পড়েনি। এটা অনেক আগের, আমি যখন সুপারস্টার ছিলাম শুরুর দিকে কিছু ঘটনা ঘটছিল। আমি রিয়েল সিনারিওটা এখন কি হচ্ছে, বা এই রিলেটেড বিষয়গুলো কিভাবে সলভ হচ্ছে, এটা যৌক্তিক অ্যান্সার কি হবে, আমি আপনাকে নেক্সট দিন এটা স্যার জানাতে পারবো। আরেকটা বিষয় কি বলবো স্যার? বলেন বলেন, জি। স্যার আমাদের একটা মানে বাস্তবতা অনেক ভ্যাট কর্মকর্তা বুঝতে চায় না। হ্যাঁ, জি তারা আসে মানে বিভিন্নভাবে বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করে, এক হুম কমার্স ব্যাকগ্রাউন্ডে না, জি তারা যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে যে হুম সরকারি চাকরি পাওয়ার বুঝুন, সুবিধার্থে জি জি, একটা চলে আসে এই আরতে। হ্যাঁ, হ্যাঁ, জি, এখন তারা স্যার এতটা ভালো বুঝে আমাদের থেকে, যারা আমার কমার্স হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে পড়ি, কস্টিংটা ভালো হ্যাঁ, বুঝতে চেষ্টা করি সব সময়। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, আর কি। প্রবলেমটা কি হয় বলেন, প্রবলেমটা প্রবলেমটা বলেন। হচ্ছে আমরা যদি একটা ঘোষণা দেই ধরেন 40 টাকায়, হ্যাঁ, হ্যাঁ, এখন মার্কেটে স্যার আপনি তো এসএসবি তে ছিলেন, হ্যাঁ, সুপারস্টারে, তো হ্যাঁ, এই মার্কেটটা মানে হ্যাঁ, যেটা হচ্ছে লাইটের মার্কেট আর ইলেকট্রিক হ্যাঁ, আইটেমের মার্কেট প্রতি মাসে ওঠানামা করে পার হ্যাঁ, সেলস হ্যাঁ, হ্যাঁ, রেটটা। হ্যাঁ, এখন আমি গত মাসে 40 টাকায় ঘোষণা দিয়েছি, আজকে ডিসকাউন্ট দিয়েছি 2 টাকা। হ্যাঁ, 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 এখন আমি 38 টাকায় কি সেলস করতে পারি। আগের একটা বিষয় ছিল 7.5%-এর অ্যালাউয়েবল, মানে সাড়ে সাত হ্যাঁ, পার্সেন্টের হ্যাঁ, বেশি হলে এবং হ্যাঁ, কম হলে কোনো ঘোষণা দিতে হবে না, আপনি বিক্রি করতে হ্যাঁ, পারবেন। জি, তাদের কথা হচ্ছে না, এটা হবে না।
হ্যাঁ, এটা আমরা মানি না, আপনাকে দিতে হবে। ঠিক আছে, 7.5% এই হবে না। এবার আইনে কি হইলো স্যার, এই সেই 7.5% উঠাই দিছে। তাহলে হুম। কি আমরা এই মার্কেটটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, যে যদি এইটা আমাদের। আপনি বুঝতে পারছি, আগে যেটা ছিল আপনার মনে আছে, আমি একটু প্র্যাকটিক্যালি আমি এটা একদম এটা ভালোভাবে জানি, এটা জি বলতেছি। স্যার। সেটা হচ্ছে আগের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিছুদিন পর পরই তারা কিন্তু প্রাইস ডিক্লারেশন চাইতো। যদি আগেও কিন্তু ছিল যে কোনো একটা স্পেসিফিক কম্পোনেন্টে যদি 5%-এর বেশি ভ্যালু বাড়ে বা না কমে, এখন তাহলে সাড়ে সাত বারবার পার্সেন্ট করে জি স্যার, কত, এখন 7.5%। 7.5%। তো জি সেটা পরে 7.5 করলো নতুন আইনে, যে জি 7.5% হলে আমরা এটা এই প্রাইস ডিক্লারেশন লাগবে না। জি আর এর ক্ষেত্রে বলা আছে যে সহগ ডিক্লারেশনে বলা ছিল যে আপনার 7.5% পর্যন্ত উপরে বা নিচে হলে হুম, লাগবে না, কিন্তু এটা প্র্যাকটিক্যালি মানতে চাইতো না। এই মানতে চাইতো না, এই লজিকেই কিন্তু এবার তুলে দিছে ওনারা, এটাই এস্টাবলিশ করলো যে না, টু সাম এক্সটেন্ট আপনি অলমোস্ট, ওনারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট আপনি প্রতি কনসাইনমেন্টে প্রতিবারই হচ্ছে আপনার এই এই শক ডিক্লারেশনটা বারবার করে করতে হবে। কারণ আপনি যখনই আপনি 7.5% রেঞ্জ ছিল, তার মানে আপনি এর ভিতরে কোনো পরিবর্তন আসলে আপনার করতেন। এখন তারা ধরেন 1% হলেও তারা এটা করতে চাচ্ছে, তো এইটা এবারের আইনের পরে পরিবর্তন আসছে। তো এটা নিয়েও কিন্তু সমস্যা আছে, আমি ঢাকা চেম্বারে ওই দিন এটা নিয়ে আলাপ করলাম। তো এটার ক্ষেত্রেও তো ধরেন আপনার কি হবে, এইটা দুইটা কোশ্চেন নিয়ে আমি এটা পার্টিকুলারলি এইটা নিয়েও একটু দেখবো যে অন্যরা কিভাবে করছে বা এটা মানতেছে কিনা তারা, এই জিনিসটা আমি আপনাকে জানাবো। ঠিক আছে, দুইটাই খুবই হ্যাঁ প্র্যাকটিক্যালি স্যার, কোশ্চেন। একটা বিষয় হচ্ছে, আপনি তো হুম। সুপারস্টারে ছিলেন, হুম। ওইখানে দেখেছি এই এই কোম্পানিগুলো হুম। এফজি এফজির পরিমাণ হচ্ছে 1,000, 1,500, 2,000, মানে ই মানে হুম। আইটেম। হ্যাঁ, হুম। তো হুম। প্রতি মাসে কিন্তু একটা মার্কেটে হয় খুব যে কঠিন, হ্যাঁ। ডিসকাউন্টে আসে। এখন হ্যাঁ। মাস শেষ হইলে কি 2,000 আইটেম কি ঘোষণা দিয়ে সফটওয়্যারে এন্ট্রি দেওয়া যায় না, ম্যানুয়ালি? ওইটা কিন্তু আগেও ছিল, ডিসকাউন্ট অথবা ফ্রি, হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ, ঝামেলা জি ছিল। স্যার, হ্যাঁ ছিল। তো এটা কিন্তু ছিল। আমার একটা প্র্যাকটিস অভিজ্ঞতা আছে, আমরা তাদেরকে দেখাইছি যে দেখেন আমরা মার্কেট থেকে এইটা পাই, এর থেকে হুম। আমরা মার্কেটে অনেক লিডার যারা আছে, মার্কেট হুম। লিডার, তারা হচ্ছে কি মানে এটা নিয়ে বিজনেস করে যে 5% কমাই দেয়, অন্যান্য আদার্স কোম্পানিগুলোও তাদের সাথে সাথে চলে। তো হুম। আপনার কি 2,000, 1,500 আইটেম এফজি এখনই ঘোষণা দেওয়া সম্ভব একদিনের ভিতরে? কিন্তু ডিসিশন তো হয় এক রাতের ভিতরে, কারণ অন্য হুম। কোম্পানিকে ফলো করা হয় ওই কোম্পানি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, হুম। এইটা আগে এবং সাড়ে সাত ওইটা পার্সেন্ট ওইটার নিয়মটা কি, নিয়মটা তো আছে, আপনি জানেন যে ডিক্লেয়ার করার আধা ঘন্টা আগে, সরি, প্রোডাক্ট দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগে দিলেও আপনি চলবে, মানে যদিও বলা আছে 14 দিন পর্যন্ত পুরনো, মানে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে দিচ্ছেন ওইটার জি সর্বোচ্চ পুরনো হইতে পারবে 14 দিন, তার মানে আধা ঘন্টা 1 ঘন্টা আগে এলেও সম্ভব। ওইভাবেই ওরা জিনিসটা ধরে, কিন্তু এত প্রোডাক্টটা দেয়া কঠিন, এটাও প্র্যাকটিক্যাল একটা ইস্যু। হ্যাঁ, জি স্যার, তো প্র্যাকটিক্যাল ইস্যু। এখন জি। স্যার আমরা ঘোষণা আজকে দিব, হুম। যদি আমি 6টার সময়, তাদের অফিস 5টায়, আমরা হুম। যদি 4:55-তে ঘোষণাটা দিয়ে আসি, কিন্তু সকালে কিন্তু মাল ডেলিভারি করা যাবে, কারণ ওই একদিনের হুম। ভিতরেই পড়ছে। জি, জি, হ্যাঁ, জি। কিন্তু কথা হচ্ছে তারা আসলে বাস্তবতা বুঝতে চায় না স্যার, এটাই একটু এটা প্রবলেম। এটা ঠিক আছে, এটা হ্যাঁ, হয়। এটা এইটা শুধু দিয়ে মামলা করে ভ্যাটের না। করে। হ্যাঁ, এটা ভ্যাটের না, এটা ধরেন 8GC তে এরকম কিছু সমস্যা আছে, ভ্যাটের আছে, ট্যাক্সের আছে। তো পরে তার তারপরেও এটা নিয়ে আমাদের, হ্যাঁ, এটা কথাবার্তা, এই জন্যই তো ওই যে টাইম টু টাইম বিষয়গুলো থাকে। তবে জি স্যার। এখন যেটা আমরা শুনতেছি নতুন যে আপনার ট্যাক্স ভ্যাটের সব আইনগুলো তো আবার রিফর্ম হচ্ছে, ওই জি স্যার। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সাথে আমরাও কাজ করতেছি। তো আমার ধারণা যে কিছু কিছু জায়গায় এমবিগুইটি গুলো দূর হইতে পারে, দেখি, আশা করা যায়, ইনশাল্লাহ, দেখা যাক কি অবস্থা। স্যার, ওই আপনি নতুন একটু রিফর্ম। জি। যেহেতু আপনি আছেন ওই হুম। ওই সবার সাথে একটা কানেকশন আছে, একটু জি। বাস্তবতা যদি তুলে ধরেন না, তাহলে না, ওইটা তো আমাদের সবসময় বলি, ওইটা ইউজারদের ওইটা ক্ষেত্রে সবসময় সুবিধা বলি, হবে। আপনি দেখবেন হ্যাঁ টিভি টক শোতেও আমি জাস্ট জি আপনাকে স্যার। ইনফরমালি বললাম, জি স্যার। একাধিকবার এই প্রবলেম গুলো আমি বলছি ভ্যাটের কমিশনার মেম্বার ওনাদেরকে। যাই হোক, আমি এই এটা নিয়ে আলাপ করবো না, আপনাকে জানাবো না ইনশাল্লাহ। তো জি আমরা স্যার। আমরা কিন্তু আজকে শেষ করলাম না, আমাদের লাস্ট ক্লাসটা মূলত হবে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এবং আপনারা ট্যাক্স ভ্যাটে তো ধরেন, আমরা এটা কিন্তু ট্যাক্স ভ্যাটের স্পেশালাইজেশন ক্লাস ছিল না, এটা ছিল আইএসআইএফআরএস বেসড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এইটার ব্যাপারে আপনাদের যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে, কোনো ক্রিটিক্যাল রিপোর্টিং, কোনো একটা আইএফআরএস এর অ্যাপ্লিকেশন, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আমরা নেক্সট উইকে এই ক্লাসটা নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সো আজকের স্যার, মতো শেষ করি ইনশাল্লাহ। জি। একটা জি। প্রশ্ন শুধু। জি। স্যার, আমি পার্সোনালি যে এই কোর্সে অ্যাড হওয়ার কারণ হচ্ছে যে জি। ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে তো মানে ভালোভাবে হুম। আমরা যে সময় ক্লাস করছি কিংবা আমরা যে সময় পড়াশোনা করছি, সে সময় আমরা করতাম একভাবে, এখন হুম। বিষয়টা আবার অন্যভাবে। সে সময় ভ্যাট ট্যাক্স হুম। এত কিছু লিঙ্ক ছিল না, মানে আমাদের হুম। ক্লাসে করার সময়, মাস্টার্সে অনার্সে করার হুম। সময়। বাট আমার কাছে মনে হয় 10 সেশনে এনাফ না স্যার না, এটা 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 শিক্ষা। ঠিক আছে, এটা একদম, কারণ কি আপনার দেখেনি যে আমি সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি। তো এটা জি স্যার। আপনার আরেকটা, হয়তো এটা একটা দেখি অল্টারনেটিভ বুদ্ধি বের করা যায় কিনা, ফিজিক্যালি হয়তো মানে ফুল ডে একটা বা দুইটা সেশন আলাদাভাবে করা যায় কিনা, যে দুইটা ফ্রাইডে মিলে একটা ফিজিক্যালি করা যায় কিনা, এরকম কিছু দেখি।
এটা আমি গত সেশনগুলো অনেকেরই মনে হয়েছিল যে আরেকটু জানলে ভালো লাগতো, ক্লাসগুলো খুব এনজয় করছে, খুব মজা পাইছে, সব ঠিক আছে, এটা কিন্তু স্যার 20 সেশন হলে ভালো হয় ওকে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ক্লাসিক। স্যার ওকে, স্যার, এই বিষয়ে স্যার একটা বিষয় স্যার, এই জি, বিষয়টা স্যার আমি বলতে চাইছিলাম যে জি, ভাইয়া যেহেতু বলছেই, আসলে হুম, আমাদের এখানে একটা দেখাইছে কি একটা রেডি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা ছিল, সেটাকে হুম, সেটাকে সে হয়তো দেখাইছে, দেখাই আমরা ওইটা হুম, এন্ট্রি গুলো দেখাইছে, আমরা হুম, চাচ্ছিলাম যে যেহেতু স্যার আপনাদের স্যার টালি আছে, একটা হুম। সেশন আমাদের সরাসরি মানে অফলাইন ওইটা সেশন ওইটা করে করা যায় না ভাই, একটা আপনি যেটা বলতে চাচ্ছেন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা যদি কেউ জি স্যার, ধরেন আপনার সাথে ওয়ান টু ওয়ান ল্যাপটপে বসে বসে একদিন ধরে করায় জি তাহলে স্যার, সম্ভব। ধরেন আমি আপনারা জিনিসটা বুঝেন, ধরেন আমি ট্যালিতে বা যে জি কোনো স্যার, সফটওয়্যারে আমার আছে, আমি ওই সফটওয়্যার দেখে দেখে এক্সেল শিটে আমি এই আইএসআইএফআরএস বেস যে আমরা মানে অডিট হয় ওই ফরম্যাটে একটা স্টেটমেন্ট করলাম। কিন্তু একটা ক্লাসে আচ্ছা, স্পেশালি যদি অনলাইনে কেউ করতে যায়, এটা আসলে প্র্যাকটিক্যাল হয় না, আমি দেখেছি। এই কারণে হয় না, যে কথাটা হয় না, বললাম, যে কথা বললাম ওইটা হইতে পারে ধরেন যারা অ্যাকাউন্টস রেগুলার তৈরি করে, যেমন আমাদের সাথে একজন নেয় এমরুল কায়েস, ও রেগুলার তৈরি করে, তারপর আমাদের অনেকে আছে, তাদেরকে দিয়ে আমি একটা প্ল্যান করতেছি যে দেখি এটা করা যায় কিনা, যে আপনার ফুল ডে আপনারা ল্যাপটপ নিয়ে আসলেন, সে বসে বসে জি স্যার, ছোট গ্রুপে ধরে তৈরি করলো। কিন্তু এরকম অনলাইন ক্লাসে আসলে আমি এটা চেষ্টা করেও দেখছি হয় না, হ্যাঁ। এখানে যেটা হয় সেটা হচ্ছে হ্যাঁ অফলাইন, আপনার এটা অফলাইন ছাড়া এটা স্যার হয় না। হবে না, হবে না। না না তো স্যার, ঠিক ওই আছে, রকম আমি এটা স্যার মানে মাথায় রাখলাম, সবগুলো আসলে আমি আমি মাথায় রাখলাম যদি সবগুলো, এরকম কোনো ফিজিক্যাল, শুনেন, একটু ফিজিক্যাল সেশন যদি আমরা করি, আমি এটা চেষ্টা করবো এটা জি করার জন্য, স্যার, তখন আপনারা যারা এই কোর্সগুলো ছিলেন তাদের কিভাবে একদম জি স্যার, ভালোভাবে জয়েন করতে পারেন, বা কোনো এক্সামশন নিয়ে বা কোনো ফিজ ওয়েভার নিয়ে করতে পারেন কিনা আমি একটু কথা বলবো না, কিন্তু এটা ফিজিক্যাল ছাড়া এরকম অনলাইনে সম্ভব না, এটা ফ্রাইডে ছাড়া কঠিন সম্ভব স্যার, না, এটা অনলাইনে একদিন। কঠিন স্যার। জি, ওকে, স্যার আপনি ওকে। একটু ভিডিও করেন একটা স্যার 10 ঘন্টার, এইটা দিলেও হবে। না, সেটা ওই 10 ঘন্টা বের করাই তো কঠিন, ধরেন এটা। 10 ঘন্টা আমি কঠিন, বুঝছি, অল্প অনেক অল্প হ্যাঁ, কঠিন করে স্যার, আসলে, হ্যাঁ, ফিজিক্যাল ছাড়া। অল্প অল্প করে একটু করবেন স্যার, জি। যেমন ভিডিওগুলো ধরেন আমি অ্যাটাচ যখন করে। কন্টেন্ট পড়াতে যাই তখন আমি কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ল্যাপটপে যখন আমি আবার এক্সেলে লিখতে যাই দুইটা একবার হয় না, আমি কথাও বলছি হয় না, আবার একটা প্ল্যানও করতেছি, কিন্তু হয় না, তখন দেখা যায় একদিক মনে গেলে অন্য জায়গায় চাপ দিয়ে ফেলতেছি। এটা আসলে একটু ডিফারেন্ট স্কিল, এটা আচ্ছা মোটামুটি আচ্ছা। বুঝতে পারছি আপনাদের পয়েন্টটা। একটা চিন্তা আমার আছে যে আরো আর কাউকে দিয়ে বা আমি আরেকজন বা নিজেও একটু খেটে আপনারা এরকম করতে পারি কিনা। আপনি যেটা বললেন সেটাই সম্ভব, যে 8-10 ঘন্টার একটা ফুল যদি কেউ একটা এক্সেল বেস আস্তে 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 করে করে জি স্যার, এবং হ্যাঁ হ্যাঁ। ক্লাস বেস না, সেটা সম্ভব। ঠিক স্যার আছে, ওইটা আমি এটা স্যার আইডিয়াটা নিলাম। ওইটা হুম, ওইটা স্যার আধা ঘন্টা করে যদি সেশন নেয়, 10টা ঘন্টা হুম, পরে হচ্ছে ওইটাকে হুম। ভিডিওটাকে এডিট করে দিয়ে একটা 10 ঘন্টা একটা ভিডিও করলো, ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, আমরা তাহলে লাস্ট ক্লাসে এটা রাখি। আর মানে লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে অ্যানালাইসিস এবং ওইখানে কোশ্চেন রাখেন। আর আপনি যেটা বললেন ওইটা আমি বুঝতে পারছি, এটা করতে পারলে খুবই ভালো হয়, কারণ আলটিমেটলি এটা খুব জরুরি একটা জিনিস। দেখি, আমি আইডিয়াটা নিলাম, এই প্রথমবারই মনে হলো যে ওইটা করা যায়, কারণ ফিজিক্যাল ক্লাসও করা যায়, আর একটা হচ্ছে ও একটু প্ল্যান নিয়ে প্ল্যান করে কিভাবে করব আমি গুছাই নিলাম, যে এইভাবে এই কয়টা আইটেম নিয়ে বা এইটা নিয়ে এইভাবে করে করে একটু প্ল্যান করে করতে হবে, করে সেটা রেকর্ড করে করে এডিট করে করে অ্যাড করতে হবে। ঠিক আছে ভাই, তো আজকের মতো শেষ করি, লাস্ট জি স্যার, ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। জি, ঠিক আছে স্যার, আসসালামু থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি স্যার। স্যার, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আলাইকুম। সৈকত ভাই, জি, আম, ওই ভাই, ভাই আপনার, আমি আপনাকে দেবো না, নক করবো না, হ্যাঁ। কিসের নক হ্যাঁ ওইদুল করবেন? ভাই, আপনার নাম্বার আছে আমার। ওই যে ইতে, ওই যে কি বলে লিঙ্কডইনে